তোমরা যারা এখনও আমার মহাবালিপুরামের ব্লগটা দেখোনি তাদের জন্য ওপরের আই বাটনে লিঙ্কটা দিয়ে দিলাম, অবশ্যই দেখে নিও। আমরা ওয়েট তো করছিলাম বাসারই জন্য, কিন্তু আমরা একটা গাড়ি পেয়ে গেলাম যে আমাদেরকে পন্ডিচেরি ড্রপ করবে বলেছে। তারপর আমরা এই সুন্দর গাড়িটায় উঠে যাচ্ছি। যেহেতু অচেনা রাস্তা, সেই জন্য আমি সব সময় গুগল ম্যাপের হেল্প নিয়েছি। তোমরা যখন যাবে তোমরাও এটা দেখো। অলমোস্ট 90 কিলোমিটার্স ট্রাভেল করতে আমাদের সময় লেগেছিল অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা। ইস্ট কোস্ট রোড, যেটাকে বলে ইসিআর, এই রাস্তাটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট রোডস দ্যাট উই হ্যাভ ট্রাভেলড। এটা ট্রেনে আসলে কিন্তু এই এনজয়টা করা যাবে না, বাই রোড আসলে কিন্তু এই অপূর্ব সুন্দর জার্নিটা তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে। ইসিআরের দুপাশে প্রচুর লেক রয়েছে, কিছু কিছু জায়গায় সমুদ্রও দেখতে পাওয়া যায়। ছোটবেলায় জিওগ্রাফি বইতে আমরা যেগুলো পড়তাম, এখানে এসে সেইগুলোই আমি আবার রিলিভ করছি। ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া, যেটাকে আমরা করমণ্ডল কোস্ট বলেও জানি, তোমরা জানলেও খুব ভালো লাগবে যে তামিলনাড়ুর কোস্ট লাইন covers 1076 kilometers, which is roughly around 15% of India's total coastline. Just imagine. এক ঘন্টা মতো পথ চলার পরেই আমরা দেখলাম এই বিশাল লেকটা। চেউর ডিস্ট্রিক্টে পড়ে। এই লেকটার নাম উদিউর লেক, যেটা তামিলনাড়ুর ওয়ান অফ দ্য বিগেস্ট সল্ট ওয়াটার লেক। ড্রাইভারজিকে জিজ্ঞেস করে জানতে পারলাম এই ব্লু প্লাস্টিকের ঢাকা, এগুলো হচ্ছে নুন, সল্ট, যেগুলো পাড়ে তুলে রেখেছে এবং এখান থেকে সেগুলো পরবর্তী প্রসেসিং করে মার্কেটে যাবে। গান গাইতে গাইতে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল। আচ্ছা বলো তো, যে রাস্তার দুপাশে গাছ থাকে তাকে কি বলি? ভাবো ভাবো, পারলে না তো? অ্যাভিনিউ বলি। সেই অ্যাভিনিউ দিয়ে যাচ্ছিলাম আর গাইছিলাম, এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পথ প্রায় শেষের দিকেই। আমরা গাড়ি থেকে নেমে একটা অটো করলাম আমাদের হোটেলে যাওয়ার জন্য, কারণ পন্ডিচেরির ভেতরে গাড়িটা ঢুকলো না। 100 টাকা দিয়ে অটোটা বুক করে সোজা চললাম আমাদের হোটেলের দিকে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি পন্ডিচেরিতে আমাদের থাকার জায়গা কৈলাস গেস্ট হাউস। এটাও আমি গো আইবিবো থেকেই বুক করেছিলাম। গেস্ট হাউসটা ছোটোর মধ্যে খুব সুন্দর ছিমছাম করে সাজানো। এসি ছিল, গিজারও ছিল, আর ওয়াশরুমটা আমার বেশ ভালো লেগেছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। $100 টাকা। प्राइस कितना है? प्राइस দারুণ এক মজার এক্সপিরিয়েন্স হলো। এই ভদ্রলোক মাকে কলা বিক্রি করছেন তামিল ল্যাঙ্গুয়েজে, আর মা সেটা বাংলায়, হিন্দিতে, ইংলিশে মিশিয়ে বোঝার চেষ্টা করছে। খুব মজা লেগেছিল এখানটা।
একটু রেস্ট নিয়েই আমরা সোজা চলে এলাম সেলিম বিরিয়ানি হোটেলে খেতে। কদিন ধরে ভাত খাওয়া হয়নি, সেই জন্য আমরা খুঁজছিলাম কোথায় ভালো ভাত আর মাছ পাওয়া যায়। মা কি খাচ্ছ তুমি? ওই যে ফিশ কারি আর রাইস। কেমন খেতে? ভেটকি মাছের মতো টেস্ট আর টক 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 তো বটেই। আর এইটা রাসমটা পুরোটাই টক, টকের মধ্যে একটু ঝাল দিয়েছে। এই দোকানটা বিরিয়ানির জন্য ফেমাস, কিন্তু আমাদের বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল না, তাই আমরা মাছ আর ভাত নিয়েছিলাম। সঙ্গে দিয়েছিল রসম আর এক বালতি রায়তা। পায়ে পায়ে হেঁটে চলে এলাম ঋষি অরবিন্দর আশ্রম দেখতে। ওনার সমাধি দেখলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য ছবি তুলতে পারলাম না। মনটা খুব শান্তিতে ভরে গেল। এখানে টাইমিংটা আমি নিচে দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নিও। একটা অটো ঠিক করে এবার চললাম সেক্রেড হার্টস ব্যাসিলিকা চার্চ দেখতে। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই হেঁটে হেঁটে শহরটা ঘোরার সাজেশন দেব, কারণ এত সুন্দর দেখতে বাড়িগুলো, হেঁটে না ঘুরলে কিন্তু ভালো লাগবে না। 1963 থেকে পন্ডিচেরি ইউনিয়ন টেরিটরি হিসেবে গণ্য করা হয়েছে। তার আগে পর্যন্ত কিন্তু এটা ফ্রেঞ্চ কলোনি ছিল, সেই কারণে এখনও এখানে ফরাসি স্থাপত্য দেখতে পাওয়া যায়। ফিফটি মিটার্স লম্বা এবং 48 মিটার্স চওড়া এই বিশাল চার্চটাকে দেখে মুগ্ধ হতেই হবে। এর বয়স 100-রও বেশি। এত অপূর্ব কারুকার্য করা গ্লাস পেইন্টিংগুলো দেখে অবাক হয়ে গেছিলাম। জিগার ঠান্ডা বলে একটা ড্রিঙ্কস এখানে পাওয়া যায় স্পেশালি। তো এটা কালকে মহাবালিপুরামেও দেখেছিলাম, কিন্তু খাইনি। আজকে এটা ট্রাই করলাম। এটা মালাই দুধের মধ্যে অন্যরকম ফ্লেভার, আর তার মধ্যে এটা কীরকম সাবু সাবু টাইপের না কীরকম একটা যেন একটা ব্যাপার, স্লাইমি জিনিস দেওয়া আছে। এটা নাকি ভেরি গুড ফর হেলথ, আর এটার নাম জিগার ঠান্ডা। তো ঠান্ডা তো খেলাম, এটা জিগারও কিছুটা ঠান্ডা হয়েছে। চলো নেক্সট কি খাবো দেখা যাক। এটা একটা ফুড প্লাজা টাইপের মারিনা বিচে। চার্চ দেখে ওই একই অটোতে আমরা সোজা চলে এলাম মারিনা বিচে, যেটা একদম পন্ডিচেরির একদম আউটস্কার্টসে। এখানটা আসার আরেকটা কারণ হচ্ছে এটা একটা ফুড থিমড বিচ, আর আনলাইক রক বিচ এটা একটু লেস ক্রাউডেড। খুব সুন্দর সময় কাটালাম, সূর্যাস্ত দেখলাম, খেলাম। তারপরে এখান থেকে আমরা নেক্সট বিচের দিকে রওনা দিলাম। এইবারে আমরা চলে এলাম পন্ডিচেরির মোস্ট হ্যাপনিং জায়গা, সেটা হচ্ছে প্রোমেনেড বিচ এবং তার সামনে মহাত্মা গান্ধীর স্ট্যাচু। এই জায়গাটা একটা খুবই প্রাইম লোকেশন। এখানে পার্কিংয়েরও প্রচুর জায়গা রয়েছে, ওয়াশরুমস রয়েছে, সুন্দর সময় কাটানো যায় এখানটা বসে। আমরাও অনেকক্ষণ কাটালাম সময়, তারপরে হেঁটে হোটেলে ফিরলাম। এখানে প্রচুর স্কুটি রেন্ট আউটের জায়গা রয়েছে, তোমরা সেখান থেকে স্কুটি ভাড়া নিতে পারো। আর প্রচুর ক্যাফেজ রয়েছে, সেগুলো অবশ্যই ভিজিট করো। হোয়াইট টাউন দিয়ে ফেরার পথেই আমরা পেলাম আরুলমিগু মানাকুলাম বিনায়গর টেম্পল, এবং এই টেম্পলটা ফেমাস ফর অ্যান এলিফ্যান্ট উইচ ব্লেসেস দ্য ডিভোটিজ, কিন্তু আমরা দেখতে পাইনি সেই এলিফ্যান্টের দর্শন।
তাছাড়াও এই মন্দিরটা খুব সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন আর দ্রাবিড়িয়ান আর্কিটেকচারে সেই স্টাইলে তৈরি এই টেম্পলটা, অবশ্যই দেখো। আর আমরা এখন এখান থেকে পন্ডিচেরিকে বাই বাই বলে রওনা দিলাম তাঞ্জাভুরের উদ্দেশ্যে। যদিও আমরা এখান থেকে ডিরেক্ট কিছু পেলাম না, এখান থেকে উবেরও অ্যাভেলেবেল নেই, তাই জন্য আমাদেরকে চিদম্বরমের বাসে করে, সরকারি বাসে করে আমরা এখন যাচ্ছি। চিদম্বরম থেকে আবার যাবো তাঞ্জাভুর। মোটামুটি আমাদের আজকে 4-4.5 ঘন্টা একটা জার্নি রয়েছে। সুন্দর জায়গায় বসে পড়েছি, ভিউ দেখতে দেখতে আমরা রওনা দিচ্ছি চিদম্বরমের উদ্দেশ্যে। আমরা 11:20 দিকে পৌঁছে গেছিলাম চিদম্বরম। আবার কিছুক্ষণ দাঁড়িয়ে 5-10 মিনিট দাঁড়ালাম, তারপরে পেয়ে গেলাম তাঞ্জাভুর যাওয়ার বাস। এবং জায়গায় আমরা খুব ভালো ভালো সিট পেয়েছি। খাওয়া খেতে খেতে আর চিপস খেতে খেতে আমরা এখন মোটামুটি 3 ঘন্টার জার্নি। ফাইনালি আমরা তাঞ্জাভুর ঢুকলাম। মানে সেই সকাল 9টায় বাসে উঠেছি, 11:30টায় নেমেছি, সেই 11টা 11:15 থেকে এখন এই 3:45-তে নামলাম তাঞ্জাভুর। মানে আমার অবস্থা কাহিল হয়ে গেছে। আর এই গরমটা মানে নেওয়া যাচ্ছিল না, জাস্ট কিছুতেই সেই সময় আর শেষ হচ্ছে না। মানে গুগল ম্যাপে দেখছি যে আর মাত্র 2 ঘন্টা, আরও 1 ঘন্টা বাদে দেখছি 2 ঘন্টা, কিছুতেই আর টাইম কমছে না ফাইনালি। আর এখানে সব থেকে বড় প্রবলেম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কিচ্ছু বোঝে না, না বুঝতে চায়, না বোঝার চেষ্টা, কোনো রকমভাবে কমিউনিকেট করার কোনো চেষ্টা আছে, না হিন্দি বোঝে, না ইংলিশ বোঝে, কিচ্ছু বোঝে না। উফ, আর কিছু হলো কি না 100 রে 100 কি যা কিছু 100। ফাইনালি এই রুমটা, এই হোটেলটা বেশ ভালো। আগে ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, তারপরে 4টের সময় মন্দির খুলবে। অলমোস্ট টাইম হয়েই গেছে, 4টের সময় মন্দির খুলবে। আমরা অ্যাবিস রেসিডেন্সিতে উঠেছিলাম, আর এটার লোকেশন একদম মন্দিরের সামনে, জাস্ট 2 মিনিট হাঁটা পথ। তাই আর লাঞ্চের জন্য ওয়েট করলাম না, সোজা চলে গেলাম মন্দির দেখতে। মন্দিরের গেটের দিকে এগোতেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে বিশাল পাঁচিল এবং তাকে ঘিরে গভীর পরিখাকাটা। নামের থেকেই বোঝা যাচ্ছে এই মন্দিরটি কত বৃহৎ এবং ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট টেম্পল, যেটার মধ্যে আমরা চোলা আর্কিটেকচারের ছোঁয়া পাই। ঢুকেই ডান দিকে জুতো রাখার জায়গা, ওখানে জুতো রেখে টোকেন নিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। T110 এতনে পেরে 2 6 রুপিস চেঞ্জ। বাহ, দেখো লাইটিংও দেখতে পাচ্ছি আর দিনের আলোতেও দেখতে পাচ্ছি। ভালো সময় এসেছি আমরা। বিশাল এই প্রবেশদ্বার, সেখান থেকে ভেতরে এগিয়ে চললাম। মন্দির চত্বর বিশাল বড়, নাট মন্দির রয়েছে, সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের তোড়জোড় চলছে। সেটাকে পাশে রেখে আমরা এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে।
এত সুন্দর একটা মন্দির, কিন্তু সেখানেও আমরা প্লাস্টিকের বটল ফেলে নোংরা করে রেখেছি। এই মন্দিরগুলো আমাদের দেশের সম্পদ এবং তাদেরকে সুন্দর করে রাখা আমাদের কর্তব্য। তাই সবার কাছে রিকোয়েস্ট করব, যেখানেই বেড়াতে যাচ্ছেন প্লিজ প্লাস্টিক ওয়েস্ট তৈরি করবেন না। 1003 থেকে 1010 সেঞ্চুরির মধ্যে চোলা ডাইনেস্টির রাজা রাজা 1 তৈরি করেছিলেন এই মন্দির। সেই জন্য এই মন্দিরটি রাজা রাজেশ্বরম মন্দির নামেও পরিচিত। কাবেরী নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত এই মন্দির ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি অর্জন করেছে। ভগবান শিবের উদ্দেশ্যে তৈরি গ্রানাইট পাথর কেটে এই মন্দির। গর্ভগৃহের ওপরে এই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, এটার নাম বিমানা টাওয়ার এবং এটা সাউথ ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টলেস্ট টাওয়ার। গর্ভগৃহে শিবলিঙ্গ আছে। তাছাড়াও এই মন্দির চত্বরে গণেশ, পার্বতী, বিষ্ণু তথা আরও দেবদেবীর মূর্তি রয়েছে। এই মন্দিরের আর্কিটেকচার যে প্ল্যানিংটা, সেটাও খুবই সুন্দর। এই মন্দিরকে 5 ভাগে ভাগ করা হয়েছে। যেমন সবথেকে মেইন যে পার্টটা গর্ভগৃহ, সেটাকে বলা হয় শ্রীবিমানা। তারপরে রয়েছে নন্দী হল বা নন্দী মণ্ডপম। তারপরে মেইন যে কমিউনিটি হল, সেটার নাম হচ্ছে মুখ্য মণ্ডপম। তারপরে যেখানে সবাই একত্রিত হয় তার নাম হচ্ছে মহামণ্ডপম। এবং এই দুটোকে যোগ করছে যে জায়গাটা, সেটার নাম হচ্ছে অন্ত্রলা। এই মন্দিরটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রক্ষণাবেক্ষণ করে। তবে যখন রেস্টোরেশন হয়েছিল তখন সেই টিমের নেতৃত্ব দিয়েছিলেন একজন মহিলা, যার নাম শিলা শ্রীপ্রকাশ। মন্দির দেখে আমরা আগে খেয়ে নিলাম, তারপরে ব্যাগপত্র গুছিয়ে সোজা চলে এলাম স্টেশনে। তাঞ্জাভুরের এই হোটেলটা খুব সুন্দর ছিল, কিন্তু কিছু করার নেই। রাত 1টার সময় আমাদের ট্রেন রয়েছে। রাত 12টার সময় তাঞ্জাভুর স্টেশন। গা ছমছমে একটা ব্যাপার। এক্ষুনি একটা ট্রেন ছেড়ে দিল। এই ট্রেনটা রামেশ্বরম থেকে চেন্নাই যাচ্ছে, আর আমাদের ট্রেনটা রাত 1টার সময় আসবে। তাই আমরা তাড়াতাড়ি এই ওয়েটিং রুমে বসে আছি। 9টা সাড়ে 9টার মধ্যে আমরা ওয়েটিং রুমে এসে গেছি। এসি ওয়েটিং রুমে আছি, খুবই সেফ। আর সারা রাতই মোটামুটি স্টেশনের লোকজন আছে। এখন ওয়েট করছি কখন আসবে আমাদের ট্রেন। এই ট্রেনটায় করে আমরা রামেশ্বরম যাব। পুরো রামেশ্বরম যাচ্ছে না ট্রেন এখন, তার জন্য আমাদেরকে নামতে হবে মণ্ডপম। সেখান থেকে আবার আমরা রামেশ্বরম যাব। আকাশে চাঁদ দেখা যাচ্ছে, এটা সুন্দর, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এখন বাজে রাত 2টো। ট্রেনটা লেট করেছে, স্টেশন পুরো শুনশান। चेन्नई एयरपोर्ट से तिरुचिरापल्ली, पुदुकोट्टई, काराईकुड़ी, मानामदुरई से होकर रामेश्वरम तक जाने वाली बोटमेल एक्सप्रेस। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টসে জানিও। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট বা লাইক বা সাবস্ক্রাইব করো না। তাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। টাটা।